তাই তোর ভাগ্য, এটা এক পিসই হয়। যত্নে রেখো প্রিয়। ফকিন্নি, ঘুমাতো। পরদিন আলিফ গেটের দিকে তাকায় আছে। কি দেখছিস? প্রিয়ন্তী ভার্সিটি আসে না কেন? কোন মুখ নিয়ে আসবে শুনি? ওকে সবাই খোঁচা দিয়ে কথা বলে দ্বিতীয়বার মেরে ফেলবে। কার এত সাহস? জানে মেরে দেব। কেন? ও কি লাগে তোর? আলিফ বলল, জানি না। আলিফ সব ছাত্রছাত্রীকে ভার্সিটির মাঠে ডেকে শাসিয়ে দিল, যেন কেউ প্রিয়ন্তীকে কিছু না বলে। ওর সাথে সবাই সাধারণ বিহেভ করবে, যেন কিছুই হয়নি। আর যদি কেউ ভুলেও করে, তার সাথে যে কি হবে সেটা আলিফ নিজেও জানে না। আলিফ প্রিন্সিপালকে বলল প্রিয়ন্তীকে ভার্সিটিতে রেগুলার আসার জন্য বলতে। কি রে, কোথায় যাচ্ছিস? ভার্সিটি। সত্যি যাবি? কি যে ভালো লাগছে। প্রিন্সিপাল ডেকেছে, তার সাথে দেখা করতে হবে। যা হয়েছে সেটা তোমাদের ব্যাপার। তুমি ভার্সিটি আসছো না কেন? সামনে পরীক্ষা তোমার, তাকে তোমার মনে নেই? সরি স্যার, আর মিস দিব না। আমি চাই না টুকটাক ব্যাপারে তোমার মতো রত্নের কোনো ক্ষতি হোক। আলিফ যদি ভুল করে থাকে, ও তোমার কাছে মাফ চাইবে। আর যদি তুমি ভুল করে থাকো, তবে নিজেকে শুধরে নিও। তোমার ফিউচার অনেক ব্রাইট, মাই ডিয়ার। থ্যাংক ইউ স্যার। আলিফ প্রিয়ন্তীকে ভার্সিটির পেছন দিকে ডেকে পাঠিয়েছে। প্রিয়ন্তী মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। 5 মিনিট হলো। আলিফ ওকে দেখে যাচ্ছে। এত ইনোসেন্ট ফেস, চাইলেই এ মেয়ের উপর রাগ তো দূরের কথা, অভিমানও করা যায় না। আচ্ছা, আমি তোমাকে এত কথা বললাম, অপমান করলাম, তুমি কিচ্ছুটি বললে না কেন? প্লিজ আনসার মি। এই প্রশ্নগুলো আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। খুব ছোটবেলায় বাবা মা হারাই। তাদের যাওয়ার পর আমি আবার নতুন করে বাঁচতে শিখি, প্রাণ খুলে হাসতে শুরু করি। যখন আপনি আমার জীবনে এলেন, নিজেকে অপয়া অলক্ষী ভাবা বাদ দিয়ে সুখী আর ভাগ্যবতী ভাবতে শুরু করি আমি আপনাকে পেয়ে। কিন্তু হায় পোড়া কপাল আমার, সুখ যেন সোনার হরিণ। কথায় আছে না, অভাগী যেখানে যায় সাগরও শুকিয়ে যায়। যাই হোক, আপনি আমার জীবনে অল্প দিনে অবাধ সুখ দিয়েছেন, যার জন্য আপনার কাছে আমি চির ঋণী। সবগুলো কথা শুনে আলিফ অস্ফুটে বলে উঠল, তোমার বাবা মা নেই? চোখ থেকে পানি পড়ে গেল। সেদিন ওর বাবা মা তুলে কথা শোনানো হয়েছিল। প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন, যতটা কষ্ট পেয়েছেন জানি। সরি দিয়ে মিটবে না, তবে এছাড়া যে আর কিছুই করার নেই আমার। আসি। প্রিয়ন্তী সোজা বেরিয়ে যায় ভার্সিটি থেকে। আলিফ ঠায় দাঁড়িয়ে দেখতে থাকে প্রিয়ন্তীর চলে যাওয়া, কারণ আজ ওকে ফেরানোর কোনো অধিকার নেই। প্রিয়ন্তী পায়ে হেঁটে চলে যায় বহুদূর। একটা ব্রিজের ওপর দাঁড়ায়। মন চাচ্ছে ইউরোপের সেই সুইসাইড ফরেস্ট, অকিঘারা ফরেস্ট, দ্য সি অফ ট্রিস এ চলে যেতে, সব ছেড়ে ছুড়ে। ব্রিজটা একদম নির্জন, হাড়ো দুপুর এর সময় লোকজন নেই। একাকিত্বে নিঃসঙ্গ হওয়ায় হঠাৎ করে আত্মহত্যার মাথায় জেঁকে বসলো। বারবার মনে হচ্ছে, কে আছে আমার? কেন বেঁচে থাকবো? কিসের জন্য? এসব ভাবতে ভাবতেই দাঁড়িয়ে গেল ব্রিজের উপর। উদ্দেশ্য এখান থেকে লাফ দিয়ে অপ্রাপ্য সকল কষ্ট থেকে মুক্তি পাওয়া। প্রিয়ন্তী দুহাত মেলে প্রাণ ভরে শ্বাস নিয়ে যাচ্ছে। এক পা এগিয়ে দিল। দ্বিতীয় পা দেওয়ার আগেই মেয়েলি কণ্ঠে চিৎকার শুনতে পেল, বাঁচাও! তাড়াতাড়ি ব্রিজ থেকে নেমে আসে, পাশে দেখতে লাগলো কে সাহায্য চাইছে। বেশি সময় লাগলো না খুঁজে পেতে। ব্রিজ থেকে একটু দূরে ঝুপের মধ্যে 3 জন লোক একটা মেয়ের হাত পা বেঁধে ফেলে রেখেছে। মুখটা এখন বাজছে, হয়তো চিৎকার দেওয়ার জন্য। কাছে গিয়ে দাঁড়ালাম। নিনিতা আপুর মতো লাগছে না? নিনিতা আপুই তো। এই কি করছিস তোরা? ছাড় আপুকে। আরে আজ তো মেঘ না চাইতেই বর্ষা এলো রে, একসাথে 2টা। ধর শাড়ি রে। নিনিতা প্রিয়ন্তীকে ইশারা দিচ্ছে পালাতে, কিন্তু সেদিকে পাত্তা না দিয়ে প্রিয়ন্তী লোকগুলোর দিকে এগিয়ে গেল। আরে পাখি দেখি নিচেই এগিয়ে আসছে। আসো সোনামণি। প্রিয়ন্তী প্রথমে যে লোকটির আগে এগিয়ে এলো তার হাত বরাবর ঘুষি দিল, শরীরের সর্বশক্তি দিয়ে। লোকটি ব্যথায় ঝুঁকে দাঁড়ালে পুরুষাঙ্গ বরাবর লাথি মারল, এতেই বেহুশ হয়ে গেল। ওরা কিছু বোঝার আগেই হয়ে গেল ঘটনাটা। বাকি দুজনকে পাশে একটা ছোট বাঁশ রাখা ছিল, সেটা দিয়ে পেটালো। এরা মূলত মাতাল, তাই বেশি মারতে হয়নি, খুবই অল্প মার দিয়েছে। কিন্তু নিনিতার চোখ কপালে উঠে গেছে। এটা কি দেখলাম? যেই মেয়েকে পরপর ভার্সিটির সকলের সামনে অপমান করা হলো, একবার চোখ রাঙিয়ে দেখলো না, সেভাবে 3টা লোককে মেরে চিৎপাত করে দিল। নিনিতা চিন্তায় এতই মগ্ন যে প্রিয়ন্তী ওর বাঁধনগুলো খুলে দিয়েছে সেটা খেয়াল নেই। আমি জানি তুমি কি ভাবছো। কেন প্রতিবাদ করিনি? এই তো প্রথমে যে ছেলেগুলো হ্যারাস করলো ভার্সিটিতে, তখন আমি কিছু বলিনি তাদের, কারণ আমার নামে বাসায় কোনো বিচার গেলে
পড়া বন্ধ করে দিত, আর সম্পত্তিগুলো হাতছাড়া হতো। আর আলিফ? প্রিয়ন্তী দীর্ঘশ্বাস নিয়ে বলল, ও যত অন্যায় করুক, আমি কোনোদিন ওকে একটা ধমকও দিতে পারবো না। অনেক বেশি ভালোবাসি তো। আপু, তুমি এদের পাল্লায় পড়লে কিভাবে? আমি আজ ড্রাইভ করে আসছিলাম একা, রাস্তায় গাড়ি খারাপ হয়ে যায়। গাড়ি থেকে নেমে অন্য কিছুতে উঠবো ভেবেছিলাম। রাস্তা নির্জন হওয়ায় মাতালগুলো আমাকে তুলে নিয়ে আসে। আজ তুমি না থাকলে আমার কি যে হতো। কিছু হতো না, বোন বলে কথা। কিছু হতে দেই কি করে বলো তো? নিনিতা জড়িয়ে নেয় প্রিয়ন্তীকে। তুমি এখানে কি করছিলে? হাঁটছিলাম, ভালো লাগছিল না। চলো বাসায় যাই। প্রিয়ন্তী পুলিশদের ডেকে 3 জনকে ধরিয়ে দিল। এখানে প্রায় এরকম রেপ হয়, কিন্তু আসামি ধরা যায়নি। পুলিশ প্রিয়ন্তীকে বাহাবা দিল, সাহসিকতার জন্য, আর ওদের ধরিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ দিল। প্রিয়ন্তী নিজের ঘরে বসে অবন্তীকে দূরপরে করতে যাওয়া ভুলের কথা জানাচ্ছে। মন দিয়ে কথাগুলো অবন্তী শুনছে। কথা শেষ হলে অবন্তী চিল্লিয়ে বলে, তুই আমার থেকে খালামণি হবার অধিকার ছিনে নিতে গিয়েছিলি? হ্যাঁ, আমার ভাগ্নিদের খুন করতে গিয়েছিলি? মানে? তোর বাচ্চা কাচ্চা তো আমাকে খালামণিই ডাকবে, তাই না? আর তোর বিয়েতে আমার কত প্ল্যান, ডিজাইনার লেহেঙ্গা পরে নাচবো, জামাই বাবুর জুতা চুরি করে BMW কার নিব, আরো কত কি। আর তুই মরে ভেটকায় গেলে আমার স্বপ্নে কি হতো? কত ছাড়ি। আর কোনো দিন এরকম করবি না, আর করলেও আমার স্বপ্ন পূরণ করবি। তোর বাবুরা আমাকে খালামণি বলে ডাকবে। ওদের ভাগের চকলেট খাবো একসাথে বসে, কত মজা করবো লাইফে। মনে রাখিস কাল লাগিনি। এখন যা, খিদে পেয়েছে, আমার রোস্ট পোলাও রান্না কর। তত সময় আমি একটু টার্কিশ ড্রামা দেখি। আমি আত্মহত্যা করতে যাচ্ছিলাম, তোর আমার জন্য চিন্তা হলো না? কি সব প্ল্যানিং এর জন্য খারাপ লাগছে? অবশ্যই। আমি কেন আমার স্বপ্নের খুনির জন্য কষ্ট পাবো? হ্যাঁ, যা তো, ফ্যাস করিস না, এখন মুড নেই। প্রিয়ন্তী গাল ফুলিয়ে বের হয়ে গেল। অবন্তী মুখে হাত দিয়ে কান্না আটকাচ্ছে। আমি কি করে পারলাম ওর এই সময় একা ছেড়ে দিতে? আমি একদমই ভালো বান্ধবী না। আমার বড় গলা করে বলি, আমি ওর বোন নাকি? ছি, আজ ওর কিছু হয়ে গেলে। প্রিয়ন্তী দরজার আড়াল থেকে এসে বলল, তোর স্বপ্ন ভেঙে যেত, আর আমার 40 কবজি ডুবিয়ে খেতি। অবন্তী এবার কাছে এসে চড় মেরে দেয় প্রিয়ন্তীর হাতে। শাকচুন্নি, তোকে মেরেই ফেলবো আমি। স্বার্থপর তুই, একবার আমাদের কথা ভাবলি না? কিভাবে ভাবতে পারলি এগুলো তুই? আই এম সরি, আই প্রমিস আর কখনো এরকম করব না। প্লিজ তুই কাঁদিস না। অবন্তী কান্না থামিয়ে বলল, আচ্ছা যা, খিদে লেগেছে, রান্না কর। তুই পারিস ও বাবা। অবন্তীকে খাইয়ে দিয়ে বাসায় পাঠিয়ে দিয়েছে। পাগলি একটা, আমাকে রেখে যাবেই না। প্রিয়ন্তী একা বসে ভাবছে, কি একটা কাজ করতে যাচ্ছিলাম, এখনো নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারিনি। এই মিথ্যে অপবাদ নিয়ে মারা গেলে সবাই ভাবতো আমার কুকীর্তি ফাঁস হয়েছে বলে আত্মহত্যা করেছি। এখনো অনেককে শাস্তি দেওয়া বাকি আমার। অফিসার কল দিল। ভিডিও মেকারকে পাওয়া গেছে, এখনই থানায় এসে পড়ো। প্রিয়ন্তী, অন্তর, অবন্তী, নিনিতা রায়হান ভাইয়াকে আসতে বলল। থানায় গিয়ে চমকে উঠল। এটা বড়জোর 15 বছরের ছেলেটা এই কাজ করেছে, যাকে প্রিয়ন্তী কখনো দেখেওনি। পুলিশ ছেলেটার গালে থাপ্পড় দিয়ে বলল, বল কেন করেছিস এই কাজ? ছেলেটি চিৎকার করে বলল, আমার বাবার খুনিকে শাস্তি দিতে করেছি আমি এগুলো। আমার বাবাকে আত্মহত্যা করতে বাধ্য করেছে প্রিয়ন্তী এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি। তোমাকে আমি চিনিও না, কি বলছো এসব? হ্যাঁ, আপনি আমাকে বা আমার বাবাকে চিনেন না। আপনার কোম্পানি আমার বাবার সাথে প্রতারণা করে নিঃস্ব করে দিয়েছে আমাদের। 200 কোটি টাকার ঋণের চাপ আর আমাদের সব সম্পত্তি চলে যাওয়ার পিছনে দায়ী আপনারা। তাই আমিও চেয়েছিলাম আমি যেমন বাবা হারিয়েছি তেমন আপনার চাচা চাচি ও আপনাকে হারাক আপনার 18 বছরের আগেই। কারণ আপনি মারা গেলে আপনার সকল সম্পত্তি দানে চলে যেত। আমি আপনার বাসায় বোয়া পাঠাই, তিনি সেই দিন আপনার সাথে হওয়া ঘটনার ভিডিও করে পাঠায় আমাকে। তোমাদের সাথে হওয়া অন্যায় আমি শুধরে দিব, এবং যারা এই কাজে জড়িত সবাই শাস্তি পাবে। সত্যি বলছেন আপু? চোখ মুখ খুশিতে জ্বলে ওঠে ছেলেটির। আপু, আপনি এত ভালো, আর আমি আপনার সাথে কত বড় অন্যায় করলাম, আমাকে মাফ করে দিন আপু। একদম না, তোমার জায়গায় আমি থাকলে ওদের সপরিবারকে খুন করে ফেলতাম। তুমি অনেক বুদ্ধিমান জানো তো। আপনি তদন্ত করুন কেসটি, যারা যারা জড়িত চরম শাস্তি দিন তাদের। আর একে কি করব? কিছু করতে হবে না, তুমি বাসায় চলে যাও।
যত দ্রুত সম্ভব আমি তোমাদের ন্যায় বিচারের ব্যবস্থা করব। কাল থেকেই শুরু হবে আমার নতুন পথ চলা। অবন্তী সবটা ভিডিও করে নেয়, এটা আলিফকে দেয়। আলিফ ভিডিও দেখে হাসে। আমার ভালোবাসা এতটাও নড়বড়ে নয় যে তা সামান্য ভিডিওতে নষ্ট হয়ে যাবে। সময় হলেই সবটা জানবে তুমি কলিজা। আর কিছুদিন ধৈর্য ধরো, আমি হাঁপিয়ে উঠছি অভিনয় করে করে। সবাই মিলে আলিফকে বলছে আবার প্রিয়ন্তীর সাথে সব ঠিকঠাক করতে, কিন্তু আলিফের ইগোতে বাঁচছে বলে এড়িয়ে যাচ্ছে সবাইকে। আর প্রিয়ন্তী তো আলিফের মুখও দেখতে চায় না। প্রিয়ন্তী ঠিক করেছে ও এবার ড্রপ দিয়ে দেশের বাইরে চলে যাবে পড়াশোনা করতে। আবার দুজনে দুজনকে না পাওয়ার হাহাকারে ভুগছে। চারজোড়া চোখ একে অপরকে এক পলক দেখার জন্য ব্যাকুল হয়ে আছে। তবুও যেন মনে পড়লেও মনে পড়া বারণ, চোখে চোখ রাখতে চাইলেও মন চাওয়া বারণ। একজনের তীব্র অভিমান তো অন্যজনের কিছু ভয়ে পালিয়ে বেড়ানো। অবশেষে সকলের বাধা পেরিয়ে এক সপ্তাহ পর কাল প্রিয়ন্তী চলে যাচ্ছে জার্মানিতে। কিচ্ছু করার নেই কারো। আলিফের ওপর সবাই রাগ, তবে কেউ তার ওর মনের খবর রাখে না। কি ঝড় যে বইছে। নিনিতা গ্রামের বাড়ি গেছে বেড়াতে। আজ দুপুরে প্রিয়ন্তীর ফ্লাইট। গাড়িতে উঠলো এয়ারপোর্টের জন্য। নিনিতার মেসেজ এলো, প্রিয়ন্তী আমাকে বাঁচাও বোন, এখানে আমাকে জোর করে গুন্ডারা বিয়ে দিয়ে দিচ্ছে। অনেক কষ্টে ফোন ম্যানেজ করে তোমাকে মেসেজ দিলাম। প্রিয়ন্তীর সাথে সাথে ড্রাইভারকে নিনিতার গ্রামের বাড়ির দিকে যেতে বলল। ফুলে ফুল্লায় ভরা বাসরে লাল টুকটুকে বউ সেজে বসে আছে প্রিয়ন্তী। আলিফ দরজার বাইরে দাঁড়িয়ে পায়চারি করছে। কি থেকে কি হয়ে গেল, আমি এখন ওর সামনে যাবো কিভাবে? ফ্ল্যাশব্যাক। প্রিয়ন্তীর আগে আলিফ রায়হান গিয়ে পৌঁছায় নিনিতার গ্রামে। তখন ওরা বিয়ে আটকানোর চেষ্টা করে। গ্রামবাসী এতে খেপে যায়, কারণ বিয়েটা ওদের গ্রামের চেয়ারম্যানের ছেলের সাথে হচ্ছে। আলিফ রায়হান কোনোভাবেই বিয়ে হতে দিবে না চেয়ারম্যানের অশিক্ষিত নেশাখোর ছেলের সাথে। প্রিয়ন্তী গিয়ে যখন পৌঁছায় তখন চেয়ারম্যান বলে, বিয়ে তো হবেই আমার ছেলের এবং আজকেই, তবে আমার ছেলের সাথে এই মিষ্টি মেয়েটির বিয়ে দেব। প্রিয়ন্তীর দিকে ইশারা দিয়ে আলিফের কলেজে পানি শুকিয়ে যায়। কখনো না। হয় আমার ছেলেকে যার সাথে বিয়ে হচ্ছিল তার সাথে হতে দাও, না হলে এই মেয়েটির সাথে। আর যদি তা না হয় তাহলে নিনিতাকে তুমি বিয়ে করে এখান থেকে নিয়ে যাও। রায়হান ছ্যাবলার মতো কাহিনী দেখছে। এত জিলাপির পেঁচ বেটার পেটে। নিনিতা আমার বোনের মতো, ওকে বিয়ে করা সম্ভব নয়। তাহলে এই মেয়েটিকে আমার ছেলের সাথে এখন বিয়ে হতে দেখো। এই চা, ওকে বউ সাজিয়ে নিয়ে আয়। আলিফ ঝড়ের বেগে গিয়ে প্রিয়ন্তীকে নিজের বাহুডোরে আবদ্ধ করে নেয়। প্রিয়ন্তী আমার হবু বউ, খুব তাড়াতাড়ি আমাদের এঙ্গেজমেন্ট। চেয়ারম্যান সাহকেও বিশ্বাস করে না কথাটি। সবাই ধরেই নেই মিথ্যা বলছে, তাই সবাই বলে, যেহেতু ও তোমার হবু বউ, তাহলে এখনই তোমরা বিয়ে করবে, তাহলে আমরা নিনিতাকে ছেড়ে দেব। নিনিতার বাবা মা অনুরোধ করে আলিফ প্রিয়ন্তীকে যেন ওরা বিয়েটা করে নেয়। প্রিয়ন্তীর নীরব দর্শকের মতো চুপ করে আছে। অবশেষে এটাই দাঁড়ায় যে আলিফ প্রিয়ন্তীকে বিয়ে করলে সব ঝামেলা মিটে যাবে। আলিফ রাজি হয় বিয়েতে, তাই প্রিয়ন্তী আর কথা বাড়ায় না। দাদুর অনুমতি নিয়ে বিয়ে হয়ে যায় ওদের। তারপর বাসরটা নিনিতার বাড়িতে সাজানো হয়। আলিফ যদিও মনে মনে খুশি, কিন্তু চিন্তা আছে খুব একদিকে, প্রিয়ন্তী আর অন্যদিকে। বলবো না এখন। বর্তমান বাইরে প্রচন্ড ঝড় শুরু হলো। এখন আর বাইরে থাকাও যাবে না, বৃষ্টি শুরু হবে। আলিফ বুকে সাহস নিয়ে ঘরে ঢুকলো। প্রিয়ন্তীর একদম ইচ্ছে করছে না এমন সংসেজে বসে থাকতে, তবে ও চায় না ওর কোনো কাজে আবার ঝামেলা বাঁধুক, তাই চুপ করে বসে আছে। দেখো যা হয়েছে তোমার সামনে। এটা নিয়ে কথা না বলাই ভালো। আমরা নিনিতা আপুকে নিয়ে ফিরে যাই, তারপর ঢাকা গিয়ে ডিভোর্স নিয়ে নিব। আলিফ এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কি বলল? ডিভোর্স? প্রিয়ন্তী আবারও বলতে শুরু করলো, ব্যাপারটা আর কেউ না জানাই বেটার। আপনার দাদুকে না বলা উচিত ছিল। যাই হোক, ভালো লাগছে না আপনি শুয়ে পড়ুন বেডে, আমি ফ্লোরে মাদুর পেতে শুয়ে পড়বো। তুমি পারবে শুতে শক্ত মাটিতে? বাবা মা ছাড়া বড় হয়েছি। কত সময় শীতে রাতে বারান্দায় রাত কাটিয়েছি চাচির আদেশে। এখানে তো তাও বালিশ কাঁথা পাচ্ছি। প্রিয়ন্তী ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। আলিফ ঠায় দাঁড়িয়ে আছে। প্রিয়ন্তীর প্রতিটি কথা ও হৃদয় নিংড়ানো চাপা কষ্ট জড়িতগুলো খুব ভালোভাবেই প্রকাশ পেয়েছে তাতে। এতটা নির্মম ছিল তারা। এতটুকু বয়স থেকে মেয়েটা কতটা কষ্ট পেয়ে আসছে, আর আমিও ছাড় দিলাম না। প্রিয়ন্তী ওয়াশরুম থেকে এসে শুয়ে পড়ল। গত কয়েক ঘন্টার মধ্যে কি কি ঘটে গেল তা ভাবছে শুয়ে শুয়ে। চোখের পলকে মিস প্রিয়ন্তীকে মিসেস আলিফ হয়ে গেল। পরদিন সকালে ওরা চলে এলো ঢাকায়। প্রিয়ন্তী আলিফের সাথে আর একটা কথাও বলেনি। না আলিফ চেষ্টা করেছে কথা বলার, তবে চেয়েছিল মনে মনে প্রিয়ন্তী কিছু একটা বলুক। তবে সকালে ঠিকই প্রিয়ন্তীর ঘুমান্ত মুখটা দেখছে প্রাণ ভরে।
প্রিয়ন্তী বাসায় এসে লম্বা শাওয়ার নেয়, তারপর চলে যায় বেডে। আপাতত একটা ঘুম দরকার। এদিকে দাদু বসে আছে নাতবউকে বরণ করার জন্য। আলিফ যখন একাই বাড়িতে ঢুকলো তখন তার মনটা খারাপ হয়ে গেল। ব্রাউনি বুঝে গেছে তার বাবা মা নিয়ে আসবে, তাই আলিফের কোলে না গিয়ে দরজার বাইরে চলে যায় প্রিয়ন্তীকে আনতে। যখন দেখলো নেই, ও মন খারাপ করে ভেতরে এসে আলিফের পায়ের মধ্যে হাত দিয়ে করুণ চোখে তাকিয়ে রইল। বলতে যাচ্ছে মা কোথায়। আলিফ ব্রাউনিকে কোলে নিয়ে বলল, আসেনি আর আসবেও না। মানে? বিয়েটা পরিস্থিতির চাপে পড়ে করা দাদু, তুমি তো জানোই। আমি রুমে গেলাম, পরে কথা বলবো। দাদু রায়হানকে কল দিল। কি বলছে এসব? ওরা ডিভোর্স নিয়ে নেবে দাদু। দাদুর বুকের মাঝে ধক করে ওঠে। তিনি বসে পড়ে সোফায়। এটা হতে পারে না, আমি হতে দিব না। সন্ধ্যায় পুলিশ প্রিয়ন্তীর বাসায়। চাচা আর সাহেলকে অ্যারেস্ট করতে নিয়ে যান এই আবর্জনাগুলোকে। চাচি প্রিয়ন্তীর পায়ের কাছে বসে পড়ে। পায়ে হাত দেওয়ার আগে প্রিয়ন্তী দূরে গিয়ে দাঁড়ায়। যদি ওদের সাথে জেলে যেতে না চান তাহলে নিজের ঘরে যান এক্ষুনি। চাচি আর একবারও তাকায় না ওদের দিকে, চলে যায় রুমে। চাচি যাওয়ার পর রেশমা আসে। সাহেল এখানে আছে তাই। সাহিল, বাবা কি হয়েছে? এখানে তোমাদের হাতে হাত করা কেন? তারা প্রতারণা করেছেন তার বিজনেস পার্টনারকে। রেশমা কোনো কথা না বলে প্রিয়ন্তীকে মারতে আসে। এটা তোর চাল, এগুলো তুই করিয়েছিস শয়তান। প্রিয়ন্তী রেশমার হাত ধরে মুচড়ে দেয়। এই ভুলটি আর দ্বিতীয়বার করতে আসিস না। অফিসার এদের কোর্টে নেওয়ার আগে আপনার হাতটা চাঙ্গা করে নেবেন। আশা করি কোনো অংশ বাদ যাবে না এদের শরীরের। অফিসার চলে যায় ওদের নিয়ে। আজ থেকে প্রিয়ন্তীর পৌষ মাস আর এই অমানুষগুলোর সর্বনাশ। রেশমা চাচি একজোট হয়ে কাঁদছিল। এখন সন্ধ্যা। প্রিয়ন্তী ওদের রুমে গিয়ে বলে, নাস্তা বানা রেশমা, যদি একটু খারাপ হয় আজ তোর পিঠের ছাল তুলে নিব। কি এত বড় সাহস? ফকিনের বাচ্চা, আমার মেয়েকে আদেশ দিস? প্রিয়ন্তী হাতের কাছে একটা ঝাড়ু ছিল, চাচির বসা জায়গার পাশে খুব জোরে বাড়ি দিল। রেশমা চাচি দুজনে লাফিয়ে উঠল ভয়ে। যা বললি মাত্র আর কোনোদিন যেন না শুনি, আর আমি যা বলবো সেটা সাথে সাথে করবি, না হলে ঝাড়ুর বাড়ি সেকেন্ড টাইম আর মাটিতে না তোদের শরীরে পড়বে। রেশমা চাচি দুজনেই চলে এলো কিচেনে। আর কথা না বাড়িয়ে প্রিয়ন্তী কাল থেকে অফিসে বসবে, তাই আজ ম্যানেজারকে বাসায় ডেকেছে সবকিছু বুঝে নিতে। আলিফের ফোনে একটা মেসেজ এলো। বলেছিলাম প্রিয়ন্তীর থেকে দূরে থাকতে, শুনলি না? একেবারে বিয়ে করে নিলি। তবে তৈরি হ তোর প্রিয় জুনদের লাশ দেখার জন্য। আলিফের শরীর বেয়ে তরতর করে ঘাম ঝরছে। যার জন্য এত কিছু করলাম, না না, আমাকে কিছু করে থামাতেই হবে ওকে। পরদিন সকালে প্রিয়ন্তী অফিসের দিকে যাচ্ছিল। হঠাৎ চোখ গেল একজন মহিলার দিকে। তিনি বৃদ্ধা আশ্রমে ঢুকছেন। মহিলাটিকে দেখে প্রিয়ন্তীর চোখ থেকে আপনা আপনি পানি ঝরতে থাকে। প্রিয়ন্তী মহিলাটির পেছন পেছন যেতে লাগলো। হ্যাঁ, মরিয়ম নানু। প্রিয়ন্তীকে ডাক দেয়, মরিয়ম নানু। মহিলাটি চমকে উঠে পিছু ফেরে। কে তুমি? আমাকে তো এই নামে আমার প্রিয়ন্তী সোনা ডাকে। প্রিয়ন্তী চোখ ভরা পানি নিয়ে বলে, মরিয়ম নানু, আমি অবন্তী নানু। প্রিয়ন্তী দেখা শোনা করতে ছোটবেলায় ইনি মহিলাটি প্রিয়ন্তীর সারা মুখে চুমুতে ভরিয়ে দেয়। আমার সোনাটা, তুমি নাকি মারা গিয়েছ? তোমার চাচি বলেছে আমাকে। হ্যাঁ, জীবন্ত লাশ করেই রেখেছিল আমাকে। তুমি থাকলে তো পারতো না তারা, তাই মিথ্যে বলে তাড়িয়ে দিয়েছে তোমাকে। আচ্ছা, তুমি এখানে কেন? আমার ছেলেটা আমাকে নেয়নি তাদের সাথে, এর জন্য এখানেই থাকি। কান্না করে দিয়ে বললেন, আমার নাতি নাতনির জন্য অনেক কষ্ট হয়, তাই দেখতে যাই মাঝে মাঝে। এখন সেখান থেকেই এলাম। তুমি আমার সাথে চলো। এখন তো তুমি বড় হয়ে গেছো মামুনি। তাতে কি? তখন আমার খেয়াল রাখার কেউ ছিল না বলে তুমি ছিলে, এখনো কেউ নেই আমার, জানো। প্লিজ চলো না নানু। ঠিক আছে, আমি যাবো। প্রিয়ন্তী বৃদ্ধাশ্রমের সব ফর্মালিটি শেষ করিয়ে মরিয়ম নানুকে তৈরি হতে বলে অফিস যায়। যাওয়ার সময় তাকে নিয়ে যাবে সাথে। নেভি ব্লু ব্লেজার, হোয়াইট শার্ট, হাত ঘড়ি, ব্ল্যাক সানগ্লাস, একদম ক্লিন ক্লাসি লুকে প্রিয়ন্তী অফিসে গেল। একদম বিজনেস ওয়াইম্যানের মতো লাগছে। ওয়েলকাম মামুনি। থ্যাংক ইউ আঙ্কেল। ওয়েলকাম অন গাইস, meet our MD and honor of this company, Miss Priyonti. রীতিমতো সব ক্রাশ প্রিয়ন্তীর ওপর। সবাই দাঁড়িয়ে হাতে তালে দিয়ে ওয়েলকাম করলো তাকে। আপনারা বসুন। ধন্যবাদ। আমি নতুন এই ব্যবসা জগতে। এটা শুধু একটা কোম্পানি না, আপনাদের আমাদের একটা পরিবার। মন দিয়ে কাজ করবেন আর
আর আমাকে সাহায্য করবেন যেন সুন্দরভাবে কোম্পানি চালিয়ে যেতে পারি। সবাই এবার আরো খুশি হলো, কারণ চাচা একটা চামাক ছিল, অনেক খারাপ ব্যবহার করত। প্রিয়ন্তী আজ বেশি সময় দিল না অফিসে, ইম্পর্টেন্ট ক্লাস আছে তাই চলে গেল ভার্সিটি। নতুন রূপে প্রিয়ন্তীকে দেখে আলিফের হার্টবিট থেমে গেল 10 সেকেন্ডের জন্য। বুকের বাঁ পাশে হাত দিয়েই তাকিয়ে রইল। প্রিয়ন্তী সেদিক পাত্তা না দিয়ে চলে গেল ক্লাসে। দোস্ত পুরাই জোস, ওয়াও মনে হচ্ছে বিজনেস টাইকুন এসেছে। দোয়া কর একদিন তাই হব। আলিফের ফোনে মেসেজ এলো। ঠিক মজা পাচ্ছি না গেমটাই। আজকে তোর বাবার একটা আঙুল কেটে তোর দাদুকে গিফট করি, বেশ মজা হবে না রে? না, এমন কিছু করবি না তুই। দেখ প্রিয়ন্তী, আমি ডিভোর্স নিয়ে নিব। তাহলে আজ তুই প্রিয়ন্তীকে কষ্ট দিবি, এত কাঁদাবি যেন যেন আমার কলিজা ঠান্ডা হয় সেই পানি দেখে। না প্লিজ, ও সহ্য করতে পারবে না। আজ অনেক স্পেশাল দিন, ওর নিজের কোম্পানি জয়েন করেছে, ওর পুরনো ম্যানেই ফিরে পেয়েছে। ঠিক আছে, তাহলে তোর বাবার আঙুল? না না, আমি সব করব। আমার বাবাকে কিছু করিস না প্লিজ। প্রিয়ন্তীকে রায়হান ডাক দিল। ওয়াও, অনেক সুন্দর লাগছে তোমাকে। থ্যাঙ্কস। এসব ধান্দায় ঠিকঠাক ভাবে না চললে খদ্দের জুটে না, বুঝিস না? এত প্রশংসার কি আছে? আলিফ সবকিছু কিন্তু ক্লিয়ার হয়ে গেছে, তুই ওকে তারপরও। কিসের ঠিক হয়েছে? কি প্রমাণ আছে যে ছেলেটা মিথ্যা বলছে না? ও সাজিয়ে এনেছে তোদের সামনে, আমি বিশ্বাস করি না ওকে। প্লিজ অফ যা এবার। হ্যাঁ, মানা করেছি না তোকে আমার সামনে আসবি না? অসহ্য একটা। তুই গিয়েছিলি কেন নিনিতার বাড়িতে? হ্যাঁ, তোর মতো মেয়েকে বিয়ে করা লাগলো আমার। তোর জন্য আমার বন্ধুদের সাথেও ঝামেলা হচ্ছে, কেন আসিস আমার সামনে? প্রিয়ন্তী কষ্টগুলো গিলে নিয়ে বলল, আমি লয়ারের সাথে আজ কথা বলতে যাচ্ছি। গতকাল এসে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি আমি। বেশি সময় আর টলারেট করতে হবে না আমাকে। আলিফ দ্রুত পেছন থেকে ফিরে চোখের পানি লুকাতে ব্যস্ত হয়ে পড়ে। আর রায়হান ভাইয়া এরপর থেকে আমাকে আর ডাকবে না। এরকম হতে থাকলে হয়তো এই ভার্সিটিতে আছি কিছুদিন, সেটাও থাকা হবে না। প্রিয়ন্তী চলে যায় আশ্রমে মরিয়ম নানুকে নিতে। রায়হান নিনিতা গাল ফুলিয়ে বসে থাকে। আলিফ, সত্যি আমরা নিতে পারছি না। আমিও কি করব বল, ঠকেছি আমি। তুই ঠকাচ্ছিস নিজেকে, প্রিয়ন্তীর মতো লক্ষ্মী একটা মেয়েকে দূরে ঠেলে দিয়ে। আমি গেলাম, দাদুর সাথে কথা আছে একটু। আলিফের কপালে শনি আছে, দেখিস। মরিয়মকে দেখে চাচির চোখ কপালে। এ কাকে দেখছে? এই মহিলা এখানে কেন? নানু শোনো, এটা হলো আমার বাসার নতুন কাজের বুয়া। কি বলিস? ইনি না তোমার চাচি মামনি? একটা জানোয়ার এটা। জানোয়ার বললেও জানোয়ারকে অপমান করা হবে। এই তোর মেয়ে কোথায়? ও তো শপিং এ গেছে। ওর স্বামী জেলে আর ও শপিং করে, আর ফকিন্নি টাকা কই পেল? ওর বাবা দিয়েছিল সেখান থেকে। ফকিন্নি আর চোরের বাচ্চাকে আসতে বল 2 মিনিটের মধ্যে। কল দে ওকে। সোনা মা, বড়দের সাথে এভাবে কথা বলতে হয় না তো। নানু সব বলবো, প্লিজ একটু ওয়েট করো। তুই কোথায়? বলেছিলাম না তাড়াতাড়ি আসবি। মা, আমি তো আমার 6 নাম্বার বয়ফ্রেন্ডের সাথে আছি, একটু দেরি হবে। তাড়াতাড়ি আয়। রেশমা বাসায় হেলে দুলে ঢুকছিল হাত ভর্তি শপিং ব্যাগ নিয়ে। প্রিয়ন্তী গরম কফি খাচ্ছিল, একদম রেশমার গায়ে ছুঁড়ে মারল। মাগো, পুড়ে গেল, চলে গেল। রেশমার কাতরানো দেখি নিজের কথা মনে পড়ে গেল। একদিন আমার হাতে স্যাক লেগে পুড়ে যায়। পাশে একটা কাচের বাটি ছিল, ভেঙে যায়। চাচি দৌড়ে এসে আমাকে কষিয়ে চড় দিয়ে বলল, একটু পুড়েছে বলে সারা বাড়ি মাথায় তুলেছিস, মুখ পুড়ি, এত দামি বাটি ভেঙে ফেললি। রেশমা এসে পোড়া জায়গায় আমার গরম খুন্তি স্যাক লাগিয়ে বলে, শুনেছি ব্যথার জায়গায় ব্যথা দিলে তাড়াতাড়ি সারে। সেদিন প্রিয়ন্তী ব্যথা সইতে না পেরে জ্ঞান হারায়। ওরা এতই নির্দয় ছিল যে আমাকে রুমেও নেয়নি, কিচেনেই পড়েছিলাম। প্রিয়ন্তী উঠে গিয়ে রেশমার দুগালে থাপ্পড় দিয়ে বলে, তোর গায়ে আগুন লেগেছে? নাচিস কেন এত? কি ভাবছিস বয়ফ্রেন্ডরা এসে ধরবে? ফকিন্নির বাচ্চা, এত ভাব আসে কোথা থেকে? প্রিয়ন্তী ওর সব শপিং নিয়ে যায়, টাকা, মোবাইল কার্ড সব। অনেক ফুটানি মেরে নষ্ট করেছিস আমার টাকা। এখন থাকবি এখানে কাজের লোকের মতো। এত দামি পোশাক, শপিং, বাইরে যাওয়া সব বন্ধ। আমি এতদিন যেই পোশাক পরতাম সেগুলি পরবি। কাজের লোকের ঘরে ঘুমাবি, মা বেটি। গার্ডকে ডেকে বলে দেয় ওরা যেন পালাতে না পারে। সবকিছুর শোধ তুলবো এবার তিল তিল করে। আমার চেহারা দেখিস কেন তোরা?
যা এক্ষুনি কাপড় বদলে রান্না কর, তুই আর তোর মা। প্রিয়ন্তী মরিয়ম নানুকে সব বলে এতদিন কি কি করেছে ওরা। মরিয়ম নানু কেঁদে কেঁদে বলে, আমি তোকে ওয়াদা করছি ওরা 1 সেকেন্ডও শান্তিতে থাকবে না। প্রিয়ন্তী লয়ারের কাছে যাচ্ছে কথা বলতে। তুমি কোথায় আছো? কেন? আমিও যাব, ঝামেলাটা দ্রুত মেটাতে চাচ্ছি। প্রিয়ন্তী ধরা গলায় বলল, চলে আসুন। ওকে। লয়ারের সাথে বসে আছে ওরা, সবকিছু শুনে বলল, দেখো বিয়ে তো ছেলে খেলা না, আবার তোমরা দুজনেই বিয়ের বয়সের যোগ্য। আমাদের ল চায় না সহজে দুইজন স্বামী স্ত্রী আলাদা হয়ে যাক। এর জন্য তুমি আইন আছে, সেটা আমাদের মেনে তারপর ডিভোর্স নিতে হবে। বলুন কি করতে হবে? আপনাদের দুইজনকে 6 মাস একসাথে থাকতে হবে, এখনো এই বিয়ের বন্ধনে। ও 6 মাস পর ডিভোর্স হবে। ঠিক আছে, আপনি সব ঠিকঠাক করুন, আলাদাই তো থাকবো 6 মাস, ব্যাপার না। আমার কথা শেষ হয়নি। একসাথে থাকা মানে শুধু বিয়ের বন্ধনই না, এক বাড়িতে একই ছাদের নিচে এবং এক বেড রুমে দুইজনকে থাকতে হবে। আশা করি এর চেয়ে বেশি ভাঙিয়ে বলতে হবে না। কি? আপনাদের ডিভোর্স পেপার 3 মাস পর কোর্ট গ্র্যান্ট করবে, তখন আপনাদের ডেকে কনসাল্টের জন্য পাঠাবে, আর সেখানে এটাই সাজেস্ট করা হবে আপনারা আরো কিছু সময় থাকুন, এর সাথে তারপর না হয় সিদ্ধান্ত নেবেন। আমি কনসাল্টের ব্যাপারটা আগেই করতে বলছি, এতে আপনাদের সময় নষ্ট হবে না এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। প্রিয়ন্তীর মাথায় এসব কিছুই ঢুকছে না, এখন শুধু একটা কথাই ভাবাচ্ছে, ওর আলিফের সাথে থাকতে হবে। কিভাবে সম্ভব? আপনারা ভাবুন কি করবেন, তারপর আমাকে জানাবেন। প্রিয়ন্তী উঠে বেরিয়ে যায়, আর আলিফ বের হবার সময় উকিলকে একটা চোখ মেরে বের হয়ে যায়, কারণ উকিলটা ওর পরিচিত ফ্যামিলি ফ্রেন্ড। ঠিকানা জেনে আলিফ তাকে মেসেজ করে দেয় কাজটা করার জন্য। প্রিয়ন্তী গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। কি করবে জানিও। আমি গেলাম, একটু হাসপাতালে যাব দাদুকে নিয়ে। কেন, কি হয়েছে দাদুর? বলছে বুকে ব্যথা করে, তাই। আচ্ছা। প্রিয়ন্তী বাসায় যাচ্ছিল, অবন্তী কল দিয়ে তাড়াতাড়ি যেতে বলল। অবন্তী, আন্টি কোমরে হাত দিয়ে তাকিয়ে আছে আমার দিকে, আশেপাশে অন্তর ভাইয়া নেই, কি ব্যাপার? সেটা তো তুই বলবি আমাদের। নিনিতাকে বাঁচাতে গিয়ে বিয়ে করে এলি, এবং সেটা জানতে হলো রায়হানের থেকে। কেন? আসলে তেমন কিছুই না, বিয়ে হয়েছে, ডিভোর্সও হয়ে যাবে, তাই আর তোমাদের বলিনি। লয়ারের সাথে মিট করে এলাম। কি বলিস? তুই তো সব জানিস, তারপরেও। আগে আয়, খাওয়া দাওয়া কর, পরে কথা হবে। তোরা রুমে যা, আমি খাবার পাঠাচ্ছি। প্রিয়ন্তী অবন্তীর রুমের বারান্দায় গিয়ে বসলো। মনটা বড্ড বেশি খারাপ লাগছে, যার থেকে পালাতে চাই ঘুরে ফিরে তার কাছেই পৌঁছে যাই। অবন্তী প্রিয়ন্তীর কাঁধে হাত রাখলো। কি ভাবছিস? এমনটা না হলেও হতো রে। কি এমন করে ফেলেছি যে যাকে আঁকড়ে নতুন করে বাঁচতে চাইলাম সে আমার বেঁচে থাকার কারণটাও ছিনিয়ে নিল। জানিস, আমার হাসতে ভালো লাগে না, অথচ এক সময় শুধু আমার 18 বছর হওয়ার অপেক্ষা করতাম যেন প্রাণ খুলে হাসতে পারি। হয়তো আর ভালো কিছু অপেক্ষা করছে তোর জন্য। হ্যাঁ, আলিফের সাথে ওর বাসায় 6 মাস থাকতে হবে, খুব ভালো হবে, তাই না রে? কি বলিস? এখন কি হবে? জানি না, অনেক একা লাগছে, অনেক বেশি। একটা কথা মনে পড়ছে, এই শহরে ভালোবাসার কাক অনেক আছে, সাথে থাকার ঘুঘু কমই পাওয়া যায়। অবন্তী প্রিয়ন্তীকে কি বলে সান্ত্বনা দিবে বা কি বলবে ওর কোনো ভাষা জানা নেই। আসলেই তো ওর জীবনটা এমন না হলেও পারত। নিচে আম্মুর চেঁচামেচি শোনা যাচ্ছে। অবন্তী প্রিয়ন্তী দৌড়ে নিচে নামলো। অন্তর ভাই একটা বিয়ের কোণের সাজে মেয়েকে নিয়ে দাঁড়িয়ে আছে ড্রয়িং রুমে। অবন্তীর আম্মু বিলাপ বকছে। ছোট থেকে পেলে পুষে ভালোবেসে বড় করব আমি, আর তোরা আমাকে কিছু না জানিয়ে নিজেদের মতো বিয়ে করে নাও। এদিন দেখার জন্যই তো তোদের বড় করেছি আমি। প্রিয়ন্তীকেও টেনে কথাগুলো বলছে। মা থামবে, আমাকে বলতে দাও একটু, যা তা বলে চলেছ। কি বলবি তুই? বিয়ের বেশে মেয়েটা কি তোর বান্ধবী লাগে? বোকা পেয়েছিস? হ্যাঁ, বান্ধবী না হলেও বন্ধুর বোন লাগে। ও হলো নরিন, আজ ওকে জোর করে বিয়ে দিচ্ছিল, তাই ওর ভাই আমার কাছে দিয়ে গেছে যেন কিছুদিন লুকিয়ে রাখি তাকে। আমি তো জানতাম ভাই এমন কাজ করতেই পারে না। আমি এত সময় ধরে চিল্লাচ্ছি, এই মেয়ে তো তোর কিছুই বলল না। কারণ ও বাংলা বোঝে না, আর বাংলায় কথাও বলতে পারে না। দেখো কি ভয় পেয়েছে মেয়েটা। অবন্তীর আম্মু এখন ব্যস্ত হয়ে পড়ে নরিনের ভয় ভাঙাতে।
পারো বটে। আমি রুমে গেলাম। দেখো ওকে কোথায় থাকতে দিবে, আর খেতে দিও কিছু। বাকিটা পরে বলবো, টায়ার্ড আমি এখন। আন্টি আমি বাসায় যাই, মরিয়ম নানু একা আছে। আমি অবন্তীকে বলেছি সব ওর থেকে শুনে নিও। নওরিন মেয়েটা দারুণ মিষ্টি, দেখতে বাঙালি লাগে না। দেখে অন্তর আসুক, সেই বলবে সব। এই ওকে চেঞ্জ করিয়ান, আর কি খাবে জিজ্ঞেস কর। অবন্তী জিজ্ঞেস করলো, Anything? I'm very hungry. I didn't eat from last night. নওরিন মন খারাপ করে বলল, ও নাকি কিছু খায়নি গতকাল থেকে মা। আচ্ছা তাড়াতাড়ি নিচে নিয়ে আয়, আমি খাবার রেডি করছি। রেশমা কাঁদছে। ও চলে যাবে এখান থেকে, দাসের মতো কাজ করতে হচ্ছে। নানু আমার আলমারি থেকে কাপড় আনো এক বালতি। এটাকে ধুতে দাও, বেশি চর্বি জমে গেছে। আমার মেয়ের পারবে না, ওকে অনেক আদরে বড় করেছি। আমাকেও অনেক আদর করেছিল, কিন্তু কি করেছিলি তোরা? লোভী কোথাকার। আর তুই গায়ে হাওয়া লাগিয়ে ঘুরছিস কেন? পুরো বাড়ি পরিষ্কার করবি আজকে। নানু আমি যেন এই দুটোকে এক সেকেন্ডের জন্য বসে থাকতে না দেখি। ঠিক আছে, তুমি রুমে যাও, আমি দেখছি। প্রিয়ন্তী গভীর চিন্তায় মগ্ন, কি করবে। আর আলিফ এক বুক আশা নিয়ে বসে আছে, প্রিয়ন্তী কখন বলবে। আমি আসছি তোমার কাছে আলিফ। রায়হান, দাদু, নিনিতা মিলে প্ল্যান শুরু করেছে কিভাবে প্রিয়ন্তী আলিফকে এক করা যায়। পরশু ভার্সিটিতে একটা অনুষ্ঠান আছে, কিছু গেস্ট আসবে। এবারও সব দায়িত্ব আলিফদের ওপর, আর প্রিয়ন্তীকেও থাকতে বলেছে প্রিন্সিপাল। প্রিয়ন্তী না চাইলেও থাকতে হবে, তাই ওর কাজগুলো বুঝে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। নিনিতা চালাকি করে প্রিয়ন্তীর আশেপাশেই আলিফকে রাখলো কাজে। প্রিয়ন্তীর অফিস থেকে কল এলো, ইমার্জেন্সি যেতে হবে। আশেপাশে আলিফ ছাড়া কেউ নেই যে বলে বের হবে, কারণ ওদের কাজটা এখন লাইব্রেরিতে। প্রিয়ন্তী আলিফের পাশে গিয়ে দাঁড়ালো। হোয়াট? আমাকে অফিসে যেতে হবে, এমার্জেন্সি। আজ চলে যাই, বাকি কাজগুলো কাল করবনি। যাও, আমি ভালো রিল্যাক্সে কাজ করতে পারবো। তাড়াতাড়ি যাও এখান থেকে। প্রিয়ন্তী মন খারাপ করে বের হয়ে যায়, আর আলিফের ফোনে মেসেজ আসে, ওয়েল ডান। কোম্পানিতে ইন্টার্নশিপের জন্য লোক নিয়োগ দেওয়া হবে। এখানে ডিটেলস আছে, তুমি পড়ে সাইন করে দাও মামনি। প্রিয়ন্তী সব চেক করে বলল, কি সব তো অভিজ্ঞ লোক চেয়েছেন, তাও মিনিমাম 2 বছর কেন? অভিজ্ঞ লোক আসলে ঝামেলা হয় না, ওরা সব পারে এবং কোম্পানির জন্য বেটার। তাহলে এই অনভিজ্ঞ লোকগুলো কোথায় যাবে? আপনি মিটিং রুমে ডাকুন সবাইকে যারা এর সাথে যুক্ত। 5 মিনিটের মধ্যে সব হাজির হলো। আপনাদের সার্কুলার সিস্টেম পছন্দ হয়নি আমার। ইন্টার্নশিপে 3 মাসে একজন অভিজ্ঞ লোক ফ্রিতে কাজ করবে কেন? এখানে তো অনভিজ্ঞরা আসবে। নতুনদের সুযোগ দিতে হবে, নতুনদের পুরাতন লোক কাজ শেখাবে, 3 মাসে তাকে রেডি করে দেবে যেন সে কোম্পানিতে জয়েন করতে পারে। কিন্তু ম্যাম, এতে তো আমাদেরই ক্ষতি, সময় নষ্ট হবে। অভিজ্ঞ লোক আসলে তারা ঠিকমতো বেতন ছাড়াই কাজ করবে। আপনারা অভিজ্ঞ, আপনাদের কিছু সময় ও শিক্ষায় আগামী প্রজন্ম গঠিত হবে। আপনি কতদিন বেঁচে থাকবেন বা এই কোম্পানিতে থাকবেন? বেটার পেলে অবশ্যই চলে যাবেন। আপনার জায়গা যেন নতুন কেউ জয়েন করতে পারে সেই ব্যবস্থাটা করে যেতে হবে সবাইকে। আর এটা বাংলাদেশ, জীবনের অর্ধেক সময় চলে যায় পড়তে পড়তে। কাজের অভিজ্ঞতা নতুনরা কিভাবে পাবে? ইউথদের থেকে নতুন আইডিয়াও কিন্তু পাওয়া যাবে। তাই অভিজ্ঞ লোক নয়, ইন্টার্নশিপে অনভিজ্ঞ লোক আসবে এবং টিম রেডি করে আপনারা তাদের কাজ শিখিয়ে রেডি করবেন। এর জন্য আপনাদেরও বেনিফিট থাকবে এবং একদম ফ্রিতে নতুনরাও কাজ করবে না, তারাও কিছু স্যালারি পাবে। কেন? ওরা অফিসে আসবে, ওদের কিছু কস্টিং হবে, সেটা ওরা নিজের পকেট থেকে কেন দেবে? এটা করলে কোম্পানির লস হবে। আঙ্কেল, কোম্পানি তো ওয়ার্কারদের জন্য, ওরা কোম্পানির জন্য ভাবলে মালিকরা কেন শ্রমিকদের জন্য ভাববে না? এতে কিছু লস হলেও ক্ষতি কি? এরা যখন কাজ বুঝে যাবে তখন পুরাতনদের থেকেও বেশি কাজ করতে পারবে, তখন কোম্পানি লাভ হবে। মনে রাখবেন, সবসময় সকল কর্মস্থলের প্রাণ হলো শ্রমিকরা। শ্রমিক মালিকের সম্পর্ক যত মধুর হবে, কোম্পানির চাকাও তত ভালো ঘুরবে আর উন্নতি হবে। আশা করছি আর কারোর সমস্যা নেই। নতুন পেপার রেডি করুন। সবাই প্রচুর খুশি প্রিয়ন্তীর এই চিন্তাধারায়। আলিফ মাঝরাতে প্রিয়ন্তীকে কল দিয়ে কান্না করে বলতে লাগলো, প্রিয়ন্তী আমার বাসায় এসো প্লিজ, আই এম বেগিং ইউ প্লিজ।
প্রিয়ন্তী তাড়াতাড়ি গাড়ি নিয়ে চলে যায় আলিফের বাসায়। আলিফ গেটের কাছেই দাঁড়িয়েছিল। প্রিয়ন্তীকে দেখে ডুকরি কেঁদে ওঠে, ওকে জড়িয়ে ধরে। আলিফ, কি হয়েছে বলো? এভাবে কাঁদলে কিভাবে বুঝবো? দাদু। এতটুকু বলে আর ও কান্নায় ভেঙে পড়ে, কথাই বলতে পারছে না। প্রিয়ন্তী অনেক যত্ন করে আলিফকে আগলে রাখে বুকে। আলিফ একটু শান্ত হলে ওকে সোফায় নিয়ে বসায়। এখন বলো কি হয়েছে? দাদু হঠাৎ বুকে ব্যথা করছে বলে ছটফট করতে থাকে। ডক্টর এসে ঘুমের ওষুধ দিয়েছে, কিন্তু দাদু ঘুমানোর আগে বলেছে আমার নাতি বউকে নিয়ে এসো আলিফ, আমি ওকে দেখতে চাই।